গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের গার্লফ্রেন্ড স্যার। তোমরা এখন পাচ্ছ ইতিহাসের একটি দুর্দান্ত টপিকটা কি? ভারতীয় ইউরোপীয় জাতিসংঘের আগমন। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, এই টপিক থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে ভারতে প্রথম ইউরোপীয় শক্তি কারা এসেছিল, পাশাপাশি ভাস্কো ডা গামা কোন দেশের নাগরিক ছিল, বা ইত্যাদি। ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, এবং আরো অনেক রকম প্রশ্ন এই জায়গা থেকে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা এই টপিক থেকে ডিটেলসে জানবো, দেন এমসিকিউ সলভ করব। তো প্রত্যেকে একটু খেয়াল রাখবে, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, এবং এই গ্রুপে প্রত্যেকটা ক্লাসের লিংক বা তোমার নোটিফিকেশন কিন্তু দেওয়া হয় যথাসময়ে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি, এই অ্যাপে করাচ্ছে। এই অ্যাপে পেড কোর্স অপশনে তুমি যদি যাও, আমরা যে সমস্ত কোর্সগুলো করাচ্ছি তোমরা দেখতে পাবে। তোমার যদি প্রয়োজন হয় WBPKP ব্যাচ, তো একদম নতুন ব্যাচ রয়েছে, 5 মাসের একটি দুর্দান্ত ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। একদম শুরু থেকে করানো হচ্ছে, প্রত্যেকটা বিষয় একেবারে চ্যাপ্টার ভিত্তিক তোমরা পাবে, এবং 15 মাস এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ ক্লাস আমরা 5 মাসে কমপ্লিট করব, এবং এই ক্লাসটা তোমরা আরো নেক্সট 10 মাস কিন্তু দেখতে পারবে। ওকে, পাশাপাশি আমাদের পঞ্চায়েত রিলেটেড পরীক্ষার জন্য ব্যাচ রয়েছে, এবং কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, রেলের ব্যাচ, মিসলেনিয়াস, WBPKPর মেন্সের ব্যাচ ইত্যাদি আরো অনেক ব্যাচ কিন্তু আমরা করাই। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, তাহলে এই টপিক থেকে আমরা ডিটেলস জানবো এবং এমসিকিউ সলভ করবো। প্রত্যেকের মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, ভালো লাগবে আশা করি। তো ভারতে ইউরোপীয় জাতিসংঘের আগমন, একটা প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রশ্ন নম্বর 1, প্রথম কোন ইউরোপীয় শক্তি ভারতে আসে? তাহলে ইউরোপীয় শক্তি মানে এখানে ইংরেজ, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ। এরা কারা? ইংরেজ মানে ইংল্যান্ডের নাগরিক, ফরাসি মানে ফ্রান্সের নাগরিক, পর্তুগালের নাগরিক পর্তুগিজ, ওলন্দাজ বা ডাচ তাদের বলা হয়, নেদারল্যান্ড বা হল্যান্ডের নাগরিকদের। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পর্তুগিজ। অপশন বি যারা করছে তো সঠিক হয়েছে। পর্তুগিজরা প্রথম ভারতে আসে। তো তারা কেন এসেছিল ভারতে? তারা কিন্তু প্রাথমিক উদ্দেশ্য আমরা দেখব ব্যবসা করতে আসে। পরবর্তীকালে ব্যবসা থেকে অন্যদিকে তাদের মানে ডিরেকশন কিন্তু ঘুরে যাচ্ছে। তারা ব্যবসা করতে এসে শাসন ভার গ্রহণ করছে, অর্থাৎ তারা সেই আর কি বলবো, ক্ষমতা দখল করে নিচ্ছে, রাজাদের উচ্ছেদ করে নিজেরাই ক্ষমতা দখল করছে এবং ভারতকে শাসন করছে। বিশেষ করে ইংরেজরা এটা সফল হয়। তো ভারতে ইউরোপের জাতির আগমন নিয়ে আমরা যদি দেখি, তারা কেবল বাণিজ্যের উদ্দেশ্যে আসলেও পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাসকে সম্পূর্ণ বদলে দিয়েছে তারা। ওকে, তো ইউরোপে আগমনের পটভূমিটা কি? তারা কেন ভারতে আসলো? এখানে একটা ছোট্ট ঘটনা আছে। কনস্টান্টিনোপলের পতন, অটোমান তুর্কিরা যখন কনস্টান্টিনোপল দখল করলো, তারপরে প্রাচীন স্থল বাণিজ্য পথ তারা অবরুদ্ধ করলো, এবং এই বাণিজ্য পথ যখন স্থল বাণিজ্য পথ যখন এটা আটকে গেল, তখন কি হলো? এর ফলে ইউরোপের দেশগুলো, বিশেষ করে পর্তুগাল, স্পেন ভারতের সঙ্গে বাণিজ্যের জন্য বিকল্প জলপথ আবিষ্কার করলো। অর্থাৎ স্থলপথ দিয়ে যে ব্যবসা বাণিজ্য হতো সেটা যখন স্টপ হয়ে গেল, বিকল্প ভাবলো, তারা বাণিজ্য পথের জন্য জলপথটাকে বেছে নিল, এবং এই জলপথ আবিষ্কার করলো কে আমরা জানি, ভাস্কো ডা গামা। এরপর দেখবো আমরা যে ভৌগোলিক আবিষ্কারের যুগ, পর্তুগালের যুবরাজ হেনরি দ্য নেভিগেটর জলপথ আবিষ্কারে বিশেষ উৎসাহ দিচ্ছেন, এবং আমরা দেখব ভাস্কো ডা গামা ভারতে আসার এক সমুদ্র পথ, জলপথ আবিষ্কার করে ফেলছেন। যাই হোক, তো এখানে আমরা এক ঝলকে যদি দেখি যে কারা প্রথম এসছে, পরপর কে কে এসছে। প্রথমে আমরা পর্তুগিজদের নাম পাচ্ছি। ভারতে ইউরোপীয় শক্তির আগমনের সঠিক ক্রম, পর্তুগিজরা ফার্স্টে এসছে, তাহলে এটা আমরা মনে রাখবো ফার্স্ট। তারপরে আমরা দেখবো ওলন্দাজ বা ডাচ এসছে, তারপর এসছে ইংরেজরা, তারপর দিনেমার বা ডেনমার্কের নাগরিকরা, তারপর হচ্ছে ফরাসি। তাহলে ফরাসি হচ্ছে লাস্ট। এই মূলত প্রধান ইউরোপীয় শক্তি যেগুলো ভারতে এসেছিল। তাহলে প্রথম কারা আসলো? পর্তুগিজরা, তারপর ওলন্দাজ, তারপর ইংরেজ, তারপর দিনেমার, তারপর ফরাসি। এবার এই পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, দিনেমার, ফরাসিদের সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু ডিসকাস করব।
তাহলে পর্তুগিজদের দিয়ে আমরা আলোচনা শুরু করি। ভারতের প্রথম আগমনকারী আমরা দেখব পর্তুগিজরা। তারা জলপথ কবে আবিষ্কার করে? জলপথ আবিষ্কার করছে 1498 খ্রিস্টাব্দের 17 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের মালাবার উপকূলের কালিকট বন্দরে এসে পৌঁছান। এই কালিকট বন্দর এসে পৌঁছালে আমরা দেখব সেই স্থানে যে স্থানীয় রাজা ছিল জামোরিন, তাকে কিন্তু ওয়েলকাম করে, স্বাগত জানাচ্ছে। এটা কিন্তু পরীক্ষা আসে যে কালিকটে যখন ভাস্কো দা গামা আসে তাকে স্বাগত জানায় কে, বা সেই সময় ওই কালিকটের স্থানীয় রাজার নাম কি ছিল? উত্তর হচ্ছে জামোরিন। এই নামটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তাহলে এখানে আমি কিন্তু নোটটাও দিয়ে রাখলাম, তোমরা একবার দেখবে। এবং পর্তুগিজরা আমরা দেখব তারা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কোচিনে, কেরালার কোচিনে 1503 সাল নাগাদ, এবং দ্বিতীয়টি হচ্ছে কন্নানর, কর্ণাটকে। কন্নানর এটা 1505-এ তারা কিন্তু বাণিজ্য কুঠি নির্মাণ করে। এবার পর্তুগিজদের আমরা দেখব তাদেরও বেশ কয়েকটা গভর্নরের নাম আমরা পাচ্ছি ইতিহাসে। ফ্রান্সিসকো ডি আলমেডা 1505 থেকে 1509 সালে পর্তুগিজরা যখন ভারতে আসছে তাদের গভর্নর ছিল, এবং তিনি ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর, এটা আমরা মাথায় রাখবো। তিনি সমুদ্রের উপর আধিপত্য বিস্তারের জন্য বিখ্যাত ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি গ্রহণ করেছিলেন। পরবর্তী যিনি গভর্নর হন আলফেন্সো ডি আলবুকার্ক 1509 থেকে 1515, তিনি পর্তুগিজদের গভর্নর ছিলেন ভারতে। তারা কিন্তু শাসন করত না, তাদের ব্যবসা বাণিজ্যের গভর্নর আর কি। তাকে ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি 1510 সালে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া জয় করেন, অর্থাৎ গোয়াটা তিনি জয় করতে সক্ষম হন। আমরা জানি যে গোয়া স্বাধীনতার পরেও পর্তুগিজদের দখলে ছিল। 1961 সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হবে। তাহলে স্বাধীনতারও 14 বছর পরে গোয়া ভারতে আসছে। তাহলে গোয়াটা পর্তুগিজদের দখলে ছিল। আমরা জানি দমনদিউ, দাদরা নগর হাভেলি, এই সমস্ত অঞ্চল কিন্তু পর্তুগিজদের দখলে ছিল। তাহলে ফ্রান্সিসকো ডি আলবুকার্ক, তাকে ভারতের পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এই নীল জল নীতি নিয়ে কিন্তু অনেক সময় আলবুকার্কের সঙ্গেও ইতিহাসে পাওয়া যায় মতভেদ একটা আছে এখানে। পরবর্তী একটা নাম এখানে উল্লেখযোগ্য, নিনো দা কুনহা। তিনিও পর্তুগিজের একটা গভর্নর ছিলেন। সালটা এরকম সময় 1529 থেকে 38, 1530 খ্রিস্টাব্দে রাজধানী কোচিন থেকে গোয়াতে তিনি স্থানান্তরিত করেছে। অর্থাৎ পর্তুগিজ সেই সময় পর্তুগিজরা যে সাম্রাজ্য ছোট হলেও দখল করতে সক্ষম হয়েছিল, তার রাজধানী প্রথমে ছিল কোচিন, সেখান থেকে তিনি গোয়াতে শিফট করছেন। তো পর্তুগিজদের পতনটা মূলত আমরা যদি দেখি, মুঘল সম্রাট শাহজাহানের আমলে পর্তুগিজদের দমন করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তো শাহজাহানের নির্দেশে কাসিম খান পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেন, এবং ইংরেজদের নৌশক্তির শ্রেষ্ঠত্ব এবং ওলন্দাজদের প্রতিযোগিতার কারণে আমরা দেখব পর্তুগিজদের পতন ঘটে। তারা কেবল গোয়া, দমনদিউ এখানেই সীমাবদ্ধ হয়ে পড়ে মূলত। তাহলে পর্তুগিজদের ইতিহাস এই পর্যন্তই, খুব একটা লম্বা চওড়া ইতিহাস এদের নেই। অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে মাত্র গোয়া, দমনদিউ এই কিছু অঞ্চল, দাদরা নগর হাভেলি তাদের দখলে ছিল। পরবর্তী আমরা দেখব ওলন্দাজ বা ডাচ। ওলন্দাজ বা ডাচ কাদের বলা হয়? এটা হচ্ছে বর্তমান নেদারল্যান্ড একটা দেশ আছে, আমরা জানি। নেদারল্যান্ডের যারা নাগরিক, নেদারল্যান্ডের আগে নাম ছিল হল্যান্ড, তো হল্যান্ড বা নেদারল্যান্ডের নাগরিকদের বলা হচ্ছে ডাচ বা ওলন্দাজ। এই ওলন্দাজ বা ডাচদের একটা কোম্পানির নাম হচ্ছে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা গঠিত হচ্ছে 1602 সালে নেদারল্যান্ডে। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস গঠিত হয় 1602-এ। তারা ভারতে আসছে তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য। 1605 সালে অন্ধ্রপ্রদেশের মুসালিপত্তনমে তারা প্রথম কারখানা স্থাপন করেছিল, এবং বাংলায় তাদের প্রধান কেন্দ্র ছিল চিনসুরা, মানে চুচুড়া, যেটা তাদের এটা কেন্দ্র ছিল। তো ওলন্দাজরা মূলত মশলা বাণিজ্যের পাশাপাশি আমরা দেখব তার থেকেও ভারতীয় বস্ত্র বা টেক্সটাইল রপ্তানির উপর বেশি জোর দিয়েছিল। ভারতের বস্ত্র রপ্তানি উপরে তারা বেশি জোর দেয়। যাই হোক, তো ওলন্দাজদের ইতিহাস ভারতে খুব একটা লম্বা চওড়া নয়। আমরা দেখব যে বিদরার যুদ্ধ
বেদরার রয়েছে বিদরার যুদ্ধ, যেখানে ইংরেজদের সঙ্গে কিন্তু ওলন্দাজরা যুদ্ধ করবে, অর্থাৎ ইংরেজ সবাইকে ভাগিয়েছে যুদ্ধ করে, দিয়ে একেবারে নিজেরা এক কাট্টা হয়ে বসেছিল ভারত শাসনের জন্য। তো যাই হোক, তো বিদরার যুদ্ধটা পরীক্ষা আসে, এটা কাদের মধ্যে হয়? ইংরেজদের সঙ্গে ওলন্দাজদের মধ্যে। সালটা 1759 সাল। সেখানে ওলন্দাজরা পরাজিত হবে, ইংরেজরা জয়ী হবে এবং ওলন্দাজরা ভারত ছেড়ে চলে যাবে। ওকে, ভারতে তাদের আধিপত্য এখানেই শেষ হয়ে যাবে, চূড়ান্তভাবে পতন হবে। তো ওলন্দাজদের ইতিহাস খুবই সংক্ষিপ্ত, তবুও আমরা ইউরোপীয় শক্তির মধ্যে এটা আলোচনা করব, কারণ পর্তুগিজের পরে তারা ভারতে আসে। তো পর্তুগিজ ওলন্দাজের পরে ইংরেজরা ভারতে আসে। আমরা জানবো যে ইংরেজদের মধ্যে একটা কোম্পানি গঠিত হয়েছিল 1599 সালে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স নামক একদল বণিক এই কোম্পানি গঠন করে, মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আমরা বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর নামটা লম্বা চওড়া ছিল, এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা ওলন্দাজেরও দেখেছো, ব্রিটিশদেরও আছে, ফরাসিদেরও আছে। অর্থাৎ ভারতের এই যে ব্যবসা বাণিজ্য এইদিকে পূর্ব দিকে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হতো। যাই হোক, তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদল নাবিক তৈরি করে। তারা 1600 সালে 31শে ডিসেম্বর সেই সময় রানী এলিজাবেথ প্রথমের কাছ থেকে 15 বছরের একটা লিজ নেয়। তো 15 বছরের প্রাচ্যের সাথে বাণিজ্যের একটা রাজকীয় সনদ তারা নেয়, অর্থাৎ 15 ইয়ার্স এর জন্য আমরা ব্যবসা বাণিজ্য করবো এই ভারতের এই দিকে। ওকে, তো এখানে আমরা দেখবো যে সেই সময় ভারতবর্ষে মুঘল সম্রাট থাকবে আকবরের পরে জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর আমলে আমরা জানবো যে 1608 সালে কে আসে ভারতে? জাহাঙ্গীর দরবারে আসেন ক্যাপ্টেন উইলিয়াম হকিংস। এই ক্যাপ্টেন উইলিয়াম হকিংস তিনি রাজা জেমসের দূত হিসেবে আসেন, প্রথম জেমসের দূত হিসেবে, এবং তিনি জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তুর্কি ভাষায় পারদর্শী ছিলেন। জাহাঙ্গীর তাকে 4000 মনসব এবং ইংলিশ খান উপাধি দেন। 1615 সালে রাজা জেমস প্রথমের দূত হিসেবে স্যার টমাস রো আবার আসেন জাহাঙ্গীরের দরবারে এবং সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বাণিজ্য কুঠি স্থাপনের ফরমান লাভ করেন, অর্থাৎ পারমিশন তিনি পান। তো এইভাবে ইংরেজরা কিন্তু ভারতে চলে এসছে এবং তারা ব্যবসা বাণিজ্যের অধিকার পাচ্ছে সেই সময় কার কাছে? জাহাঙ্গীরের কাছে। তো আমরা দেখব ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি কি ছিল। তো আমরা এখানে ডিসকাস করছি, তারপরে এমসিকিউ যাব, একটু জেনে রাখা দরকার। একেবারে শুধু এমসিকিউ করলে সব প্রশ্ন আলোচনা করা সম্ভব হয় না। যাই হোক, তো 1612-13 সাল নাগাদ সুরাটে তারা প্রথম স্থায়ী কুঠি নির্মাণ করেছিল। সুরাটটা কোথায়? গুজরাটে। 1668 খ্রিস্টাব্দে বোম্বাই দ্বীপটি রাজা চার্লস দ্বিতীয়র কাছ থেকে কোম্পানি বার্ষিক 10 পাউন্ডের বিনিময়ে লাভ করে। যাই হোক, তো ইংরেজরা ভারতে 1608-এ জাহাঙ্গীরের দরবারে এসছে, উইলিয়াম হকিংস, তারপর টমাস রো, এইভাবে আস্তে আস্তে তারা ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র পাচ্ছে এবং বিভিন্ন বাণিজ্য কুঠি তারা নির্মাণ করে। পরবর্তীতে আমরা দেখব যে দক্ষিণ উপকূল 1639 সালে ফ্রান্সিস ডে চন্দ্রগিরির রাজার কাছ থেকে মাদ্রাজ লিজ নেন। সেখানে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেন। আমাদের বাংলাতে যদি দেখি 1651 সাল নাগাদ শাহ সুজার অনুমতিতে হুগলিতে প্রথম কুঠি নির্মাণ করেন। 1690 চারনক সুতারাটি কলকাতা গোবিন্দপুর গ্রাম নিয়ে কলকাতা নগরীর ভিত্তি স্থাপন করেন। এখানে ফোর্ট উইলিয়াম দুর্গ 1700 সাল নাগাদ তারা নির্মাণ করেছিলেন। তো এখানে পরবর্তী আমরা দেখব 1717। তাহলে সেই জাহাঙ্গীরের পরে আমরা দেখব অ্যাকচুয়ালি আওরঙ্গজেবের মৃত্যুর পরে বিভিন্ন এই যে ইংরেজ বলো বা তোমার ডাচ বলো বা আরো অন্যান্য যেগুলো ছিল ফরাসিরা, তারা মূলত একটু সুযোগটা বেশি পায়। ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত, শাসনকাল পর্যন্ত কেউ কিন্তু বিশেষ কিছু করতে পারেনি ব্যবসা বাণিজ্য ছাড়া। যে তারা সাম্রাজ্য ক্ষমতা দখল করবে সেরকম তারা ভাবতেই পারেনি। পরবর্তীতে দেখা যাবে যে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে তাদের পরিবারে যে অন্তর্দ্বন্দ্ব, মুঘল সাম্রাজ্যের ক্ষমতা ধীরে ধীরে যখন কমতে থাকলো, পরবর্তী আমরা একটা দেখবো যে ফারুক শিয়ার ফরমান পাবে তারা। একসময় ফারুক শিয়ার অসুস্থ হবে এবং তাকে সারিয়ে তুলবে ব্রিটিশ একজন চিকিৎসক, এবং সেই প্রতিদান স্বরূপ ফারুক শিয়ার একটা
কোম্পানিকে বাংলায় মাত্র 3,000 টাকার বিনিময়ে করমুক্ত বাণিজ্যের অধিকার দেবে। এটাকে ফারুকশিয়ারের ফরমান বলা হয়। এটাকেই বলা হচ্ছে ঐতিহাসিক ওরমে। একে কোম্পানির মাগনা কাটা বলছে, অর্থাৎ একটা নবজাগরণ মতো হয়েছে। কোম্পানির ব্যবসা বাণিজ্যে একটা ভালো রকম ছাড়পত্র তারা পেল, যেখানে তারা আরো প্রতিষ্ঠিত হয়ে গেল ভারতের বুকে ব্যবসা বাণিজ্যে। পরবর্তী যে শক্তি ভারতে আসে আমরা দেখবো দিনেমার। তো আমরা এখানে আর ইংরেজদের পরবর্তী কি হয়েছিল সেগুলো আলোচনা করছি না, আমরা জাস্ট ইউরোপের শক্তি কখন এসছে, তাদের প্রথম বাণিজ্য গুটি কোথায় ছিল ইত্যাদি কিছু বিষয় আমরা ডিসকাস করছি এখানে। তো ইংরেজরা পরবর্তীকালে আমরা জানি যে 1717 ফারুকশিয়ার ফরমান, পরবর্তীতে পলাশির যুদ্ধের পরে যখন বাংলাটাকে দখল করলো, সেই সময় বাংলার রাজা সিরাজউদ্দৌলা তার পিছনেই তার নিজেদের লোক কি করলো, ষড়যন্ত্র করলো তাকে উচ্ছেদ করে নিজেরা ক্ষমতা দখল করবে বলে ব্রিটিশদের সহযোগিতা নিয়ে। কিন্তু ব্রিটিশরা অত সহজে কি ছাড়বে? ব্রিটিশরা কি করলো, তারা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করলো এবং নিজেরাই পরবর্তীকালে ক্ষমতাটা দখল করে নিল। ওকে, যাই হোক, তো আমরা ইংরেজদের পরবর্তী যে শক্তি ভারতে আসে আমরা দেখব দিনেমার বা ডেনিশ। কাদের বলা হয়? ডেনমার্ক। এই ডেনমার্কের অধিবাসীদের বলা হচ্ছে দিনেমার। তারা 1616 সালে একটা কোম্পানি গঠন করবে এবং তারাই তামিলনাড়ুর ট্র্যাঙ্কুবারে 1620 সালে আসবে এবং বাংলার শ্রীরামপুরে আমরা দেখব ডেনমার্কদের বাণিজ্য কুটি ছিল। তো তারা বাণিজ্যে বিশেষ সুবিধা করতে না পেরে 1845-এর দিকে সমস্ত সম্পত্তি ব্রিটিশদের কাছে বিক্রি করে ভারত ত্যাগ করে। ফরাসিরা ভারতে আসে শেষে, ভারতের শেষে আগমনকারী 1664 সালে রাজা লুই চতুর্দশ লুইয়ের বিখ্যাত মন্ত্রী কোলবার্টের উদ্যোগে কোম্পানি ডেস ইন্ডিস তোমার ওরিয়েন্টালস নামক একটা কোম্পানি, যেটাকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হচ্ছে, এটা গঠিত হবে এবং এই কোম্পানিটা ছিল ফ্রেঞ্চ সরকার দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। তো তারা ভারতে 1668 সালে ফ্রাঁসোয়া কারো সুরাটে প্রথম ফরাসি কারখানা নির্মাণ করছে এবং 1673 সালে বাংলায় চন্দননগরে তারা কুঠি স্থাপন করে। একটা ফরাসি কুঠি চন্দননগরে ছিল। পন্ডিচেরি প্রতিষ্ঠা করে তারা 1674-এ। ফ্রাঁসোয়া মার্টিন পন্ডিচেরি শহরে পত্তন করেন এবং ফরাসিদের প্রধান কেন্দ্রে এটা পরিণত হয় পন্ডিচেরি। ওকে, তো ফরাসি পরবর্তীকালে আমরা দেখব ইংরেজদের সঙ্গে ফরাসিদের দ্বন্দ্ব হবে। ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব মূলত কর্ণাটকের যুদ্ধ নামে এটা পরিচিত। প্রথম কর্ণাটক, দ্বিতীয় কর্ণাটক, তৃতীয় কর্ণাটক, যত কর্ণাটকের যুদ্ধ নাম দেখবে সেটা ইংরেজদের সঙ্গে ফরাসিদের। ইংরেজ ফরাসি ফাইট শুরু হলো এবং শেষ পর্যন্ত দেখা যাবে ইংরেজরা জয় করবে, ফরাসিরা এখান থেকে বাধ্য হবে চলে যেতে। তো ইংরেজরাই মূলত সবার সঙ্গে ইউরোপীয় আর শক্তিদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হারাবে এবং তারাই একাধিপত্য এখানে বিস্তার করবে। তো যাই হোক, ইঙ্গো ফরাসি যুদ্ধ মূলত কর্ণাটকের যুদ্ধ সমূহ এখানে বলা হচ্ছে। 3টে যুদ্ধ হয়েছিল এখানে। 1764 থেকে 46 থেকে 48-এ প্রথম কর্ণাটকের যুদ্ধ, এখানে একটা এক্স লা শেফেল এর সন্ধি দ্বারা এটা সমাপ্ত হয়। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 49 থেকে 54 আম্বুরের যুদ্ধের মধ্যে পড়ছে, পন্ডিচেরি সন্ধি দ্বারা সমাপ্ত হবে। ফরাসি গভর্নর ডুপ্লের বিখ্যাত সহায়ক মিত্রতা নীতির প্রাথমিক রূপে এখানে দেখানো হয়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ 1756 থেকে 63 সাল পর্যন্ত চলবে। এর মধ্যে একটা যুদ্ধ খুবই ফেমাস, যেটার নাম বন্দিবাসের যুদ্ধ, সেটা হবে 1760 সালে, মূলত ফরাসিদের সঙ্গে ইংরেজদের। বন্দিবাসের যুদ্ধে আমরা দেখব ইংরেজরা কিন্তু জয়লাভ করছে। ব্রিটিশ সেনাপতি স্যার আয়ারকুট ফরাসিদের চূড়ান্তভাবে পরাজিত করেন এবং 1763 সালে প্যারিসের সন্ধি অনুযায়ী ফরাসিরা ভারতে কেবল বাণিজ্যিক অধিকার ফিরে পায়, কিন্তু সামরিক শক্তি ধরে রাখার অধিকার হারায়। অর্থাৎ শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করতে পারবে কিন্তু সামরিক শক্তি ধরে রাখতে পারবে না, আলটিমেট তাদের ক্ষমতাটা কমে যায়। তো এর ফলে দেখা যাবে যে ভারতে একেবারে ব্রিটিশরা সবাইকে তাড়িয়ে দিয়ে নিজেরা ক্ষমতাটা দখল করবে। পলাশির যুদ্ধ, পরবর্তী বক্সারের যুদ্ধের পরে বাংলা, বিহার, উড়িষ্যা ক্ষমতা দখল করতে করতে ধীরে ধীরে বিভিন্ন রকম পলিসি তারা করবে। বাংলা, বিহার, উড়িষ্যার পরে ধীরে ধীরে আমরা দেখব যে এই যে কর্ণাটক যুদ্ধ, এখানে ইঙ্গো মহীশূর যুদ্ধ হবে, ইঙ্গো মারাঠা যুদ্ধ হবে, বিভিন্ন রাজ্যে রাজ্যে যুদ্ধ, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ববিলোপ নীতি ইত্যাদি করে ধীরে ধীরে ভারতের ম্যাক্সিমাম জায়গা তাদের দখলে চলে আসবে
এবং তারা ভারত শাসন করতে থাকবে। দীর্ঘ 200 বছর ইংরেজরা ভারতকে শাসন করেছে। তো এখানে আমরা যদি দেখি পর্তুগিজদের অবদান কি ছিল। ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র তারা নিয়ে আসে, তামাক, আলু, লঙ্কা, কাজু বাদাম, আনারসের চাষ তারা শুরু করে। ফাটাজ প্রথা বলে একটা প্রথা ছিল, পর্তুগিজদের প্রবর্তিত এক ধরনের নৌ ছাড়পত্র বা পারমিট, যেটা না থাকলে মুঘল জাহাজকেও সমুদ্রে চলতে দেওয়া হতো না। অর্থাৎ বাণিজ্য মানে তোমার সমুদ্র পথে বাণিজ্য করার একটা ছাড়পত্র ছিল কাটাজ প্রথা। গথিক স্থাপত্য, পর্তুগিজরা ভারতে গথিক শৈলীর স্থাপত্যের সূচনা করে। তো এখানে আমরা কোম্পানিগুলোর প্রকৃতি যদি দেখি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি প্রাইভেট শেয়ার হোল্ড কোম্পানি, যারা সিদ্ধান্ত দ্রুত নিতে পারত। পক্ষান্তরে ফরাসি যে কোম্পানি ছিল সম্পূর্ণ ফরাসি গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, ফলে এখানে তাদের যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা ছিল না। এর ফলে দেখা যাবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের এটাই বেশি শক্তিশালী হয়ে উঠবে, এবং এখানে ফরাসিদের পতনের এটা বলা হচ্ছে অন্যতম কারণ ছিল। তো যাই হোক, আমরা এখানে একটু সংক্ষেপে কোন কোন ইউরোপীয় শক্তি ভারতে এসছে সেইগুলো সম্পর্কে জানলাম। কি ধরনের প্রশ্ন আসে এখানে? প্রশ্ন নাম্বার 2 একটা প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন? এখানে উত্তর কি হবে? এই টপিকটা আমরা হয়তো খুব একটা পড়ি না, বাট এই জায়গা থেকেও কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন এই ধরনের প্রশ্ন, পর্তুগিজদের মধ্যে আমরা দেখব ভাস্কো ডা গামা ভারতে আসা জলপথ আবিষ্কার করেন। ভাস্কো ডা গামা কত খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান? এই কালিকট বন্দর বা কোথায় এসে পৌঁছেছেন সেটাও অনেক সময় প্রশ্ন আসে। সালটা তো অবশ্যই আসে। সালটা কত? 1498। মানে সেই সময় আমরা যদি দেখি মুঘল সাম্রাজ্য স্থাপন হয়নি। 1498, 1526 মুঘল সাম্রাজ্য সূচনা হয়। 1498 তখন দিল্লির বুকে সুলতানি যুগের লোদি সাম্রাজ্য চলছে, সিকিন্দার লোদি শাসনকাল। ঠিক আছে, তো ভাস্কো ডা গামা 1498 সালের 17 মে কিন্তু ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছাচ্ছেন। ভাস্কো ডা গামা যখন কালিকটে পৌঁছান তখন সেখানকার স্থানীয় রাজা কে ছিলেন? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। তাহলে কোশ্চেন ইম্পর্টেন্ট, ভাস্কো ডা গামা কালিকটে এসেছিলেন যখন, সেই স্থানের রাজা কে ছিলেন? অপশন এ জামোরিন, অপশন বি কৃষ্ণদেব রায়, অপশন সি সিরাজউদ্দৌলা, অপশন ডি টিপু সুলতান। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ জামোরিন। সঠিক উত্তর অপশন এ হবে। ভারতের পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ভারতের পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ফ্রান্সিসকো ডি আলবুকার্ক, ভাস্কো ডা গামা, ফ্রান্সিসকো ডি আলমেডা, নাকি জোসেফ ডুফ্লে? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে। তো ভারতে আমরা জানি পর্তুগিজ শক্তি প্রথমে আসে এবং তাদের আলফেন্সো ডি আলবুকার্ক তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পর্তুগিজরা কার কাছ থেকে কত খ্রিস্টাব্দে গোয়া দখল করে? গোয়া বর্তমান ভারতের অন্তর্ভুক্ত। আমরা জানি 1961 সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়। এটা দীর্ঘ সময় ধরে পর্তুগিজদের দখলে ছিল। ওকে, 1961 সাল পর্যন্ত। তাহলে পর্তুগিজরা গোয়া দখল করে কত সালে? সালটা হচ্ছে 1510 সালে বিজাপুরের সুলতানের কাছ থেকে তারা গোয়া দখল করে। 1510 মানে 1500 থেকে 1961, মানে দীর্ঘ 1500-1900 মানে 400 আর এদিকে মানে 450 বছর গোয়া কিন্তু পর্তুগিজদের দখলে ছিল। ওকে, পরবর্তী কোশ্চেন, ডাচ বা ওলন্দাজরা ভারতে তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করে? সঠিক উত্তর কি হবে? ডাচ বা ওলন্দাজরা ভারতে তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করে? সুরাট, পুলিকট, মুসালিপত্তলম, চিনসুরা। ওলন্দাজরা ভারতে প্রথম যে বাণিজ্য কুঠি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুসালিপত্তনমে করেছিল। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের ডাচ বা ওলন্দাজ শক্তির পতন ঘটে? সঠিক উত্তর কি হবে? যুদ্ধটা কাদের সঙ্গে হয়েছিল? ইংরেজদের সঙ্গে। ওলন্দাজ ভার্সেস ইংরেজ।
তাদের সঙ্গে যুদ্ধটা হয় এবং এখানে আমরা দেখব ওলন্দাজরা পরাজিত হয়। যুদ্ধটার নাম বিদরার যুদ্ধ, 1759 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা গঠিত হয় কত সালে? ভারতে কবে আসে সেটা নয়, গঠিত হয় কত সালে? এখানে উত্তর হবে 1516 সাল নাগাদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য করার রাজকীয় সনদ কে প্রদান করেছিলেন? সঠিক উত্তর এখানে কি হবে? বাণিজ্য করার যে সনদ অর্থাৎ ছাড়পত্র, পারমিশন কে দেন? রানী এলিজাবেথ প্রথম, রাজা জেমস প্রথম, রানী ভিক্টোরিয়া, রাজা চার্লস। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রানী এলিজাবেথ প্রথম অর্থাৎ ফার্স্ট এলিজাবেথ। মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগত প্রথম ইংরেজ দূত কে ছিলেন? স্যার টমাস রো, ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, জব চার্নক, লর্ড ক্লাইভ। জাহাঙ্গীরের দরবারে আমরা দেখব কে প্রথম আসেন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, ক্যাপ্টেন উইলিয়াম হকিং। 1608-এ তিনি আসেন। স্যার টমাস র এসেছেন 1615-তে। তো এখানে সালটা আমি বলে দিয়েছি। স্যার টমাস র কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে এসেছেন? ইংলিশ খান কাকে বলা হয়েছে, কাকে বলা হয় বা কার উপাধি ছিল? ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, তাকে সম্রাট জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দেন। টমাস রো তাহলে এসেছে 1615 সালে, অপশন বি। ইংরেজরা ভারতের পশ্চিম উপকূলে তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করেছিল? প্রথম স্থায়ী বাণিজ্য কুঠি ইংরেজরা নির্মাণ করে কোথায়? মুম্বাই, গোয়া, সুরাট, কোচিন। পর্তুগিজরা কোথায় করে প্রথম? কোচিনে। ওলন্দাজরা করছে ভোসালিপত্তনমে, ইংরেজরা করছে সুরাটে। ওকে, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। জব চার্নক কত সালে সুতানাটি, কলকাতা, গোবিন্দপুর এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? জব চার্নক কলকাতা নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সালটা হচ্ছে 1690 সালে। সেই সময় মুঘল সম্রাট ছিল ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাট 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাংলায় বাণিজ্যের ফরমান দিয়েছিলেন? বার্ষিক 3000 টাকার বিনিময়ে আমরা জানি 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার একটা ছাড়পত্র দেন, সেটাকে ফারুক শিয়ার ফরমান বলা হয়। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন আসবো, ডেনিশ বা দিনেমাররা ভারতে কোথায় তাদের প্রধান ঘাঁটি বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? শ্রীরামপুর, চন্দ্রনগর, পন্ডিচেরি, কারিকল। এখানে উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, শ্রীরামপুর বাংলাতে প্রধান ঘাঁটি বা বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ভারতের সবার শেষে কোন ইউরোপীয় জাতি বাণিজ্যের উদ্দেশ্যে ছিল? সবশেষে কারা আসে? ইংরেজ, ওলন্দাজ, ফরাসি নাকি দিনেমার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফরাসিরা। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে এবং কার উদ্যোগে গঠিত হয়েছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে গঠিত হয়েছিল? উত্তর কি হবে এখানে? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি গঠিত হয় 1664 সালে কুলবাটের উদ্যোগে। ভারতে ফরাসিদের প্রধান প্রশাসনিক কেন্দ্র বা ঘাঁটি কোনটি ছিল? গোয়া, বোম্বাই, পন্ডিচেরি, সুরাট। ফরাসিদের প্রধান প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, পন্ডিচেরি প্রধান প্রশাসনিক কেন্দ্র। প্রথমে তারা সুরাটে করে বাণিজ্য কুঠি, পরবর্তী পন্ডিচেরিটা হচ্ছে তাদের প্রধান কেন্দ্র ছিল। বাংলায় চন্দননগর ছিল একটা কেন্দ্র। ভারতে ইংরেজ ফরাসিদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই ইতিহাসে কি নামে পরিচিত? ইংরেজ ফরাসিদের মধ্যে সর্বশেষ
তৃতীয় কর্ণাটকের যুদ্ধ আমরা দেখব ফরাসিরা পরাজিত হচ্ছে এবং সেখানেই ফরাসিদের আধিপত্য শেষ হচ্ছে, ইংরেজরা একাধিপত্য শুরু করছে। এখানে কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের আলোচনা এখানে এন্ড হচ্ছে আজকে। দেখো, ভারতে ইউরোপীয় শক্তি কারা এসেছিল, কখন এসেছিল, তাদের প্রথম বন্দর কি ছিল বা প্রধান ঘাঁটি কি কি ছিল, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি এবং এইগুলো আরেকবার তোমরা পড়বে। আমাদের বিভিন্ন ব্যাচ রয়েছে, ব্যাচে আমরা ইত্যাদি সাবজেক্ট ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক কিন্তু আমরা আলোচনা করে থাকি। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ব্যাচ নিতে পারো। আজকের সেশন এখানে আমরা এন্ড করছি। তাহলে একটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দেব, সেটা হচ্ছে যে বক্সারের যুদ্ধ কত সালে হয়? বক্সারের যুদ্ধ কত সালে হয়, কাদের মধ্যে হয়, কত সাল এবং কাদের মধ্যে হয়, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।